প্রভু নাম নিতে এত সংকোচ কিসের? 26 দিন পায়ে চলে পায়ে ফসকা পড়ে গেছে, সেদিকে ভ্রুক্ষেপ মাত্র নেই, বলছেন প্রভু সব ঠিক করে দেন। এইভাবেই রাম ভক্তরা বাংলা থেকে আসছেন। খুব কষ্ট করে, কাইন্ড অফ ওয়েট লিফটিং, এটা প্র্যাকটিস করলে প্রত্যেক দিন নিশ্চিতভাবে ওজন তোলার অভ্যেস যাদের আছে তাদের মতো আপনার কিছুটা ফিলিং হতে পারে। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করছি আজকের অনির্বাণের অগ্নিবাণ। গতকাল আপনাদের বলেছিলাম যে অযোধ্যায় এসেছি, আপনাদের আগামী কয়েকদিন অযোধ্যা দেখাবো, অযোধ্যা কিভাবে গোটা ভারতকে বদলে দিচ্ছে দেখাবো, অযোধ্যা থেকে কিভাবে ভারত বদলে যাচ্ছে এবং বদলে গেছেও সেটা দেখাবো। গতকাল আপনাদের সেগুলো দেখিয়েছি এবং আশা ছিল যে এর মাঝখানে আর সারা বছর যে রাজনৈতিক কচকচিতে ঢুকতে হয় বাধ্য হয়ে, তাতে ঢুকতে হবে না। কিন্তু বাধ্য হলাম, বাধ্য করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যেদিন অযোধ্যায় 500 বছরের রাজনৈতিক সামাজিক ইচ্ছাকৃত নির্বাসন কাটিয়ে শ্রীরামচন্দ্র রামলালা মর্যাদা পুরুষোত্তম তার স্বগৃহে প্রত্যাবর্তন করছেন, নিজের জন্মভূমিতে ফিরছেন, ঠিক সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে একটা সংহতি মিছিলের ডাক দিয়েছেন। প্রয়োজন ছিল, প্রয়োজন আছে, তার থেকেও বড় কথা এই সংহতি মিছিলের গুরুত্ব কোথায়। শ্রীরামের নামে কিভাবে গোটা ভারত এক হচ্ছে, শ্রীরামের নামে কিভাবে গোটা ভারতকে আজও এক লহমায় এক করা যায়, তার সব থেকে বড় প্রমাণ এই মুহূর্তের অযোধ্যা। তারই অনেক টুকরো ছবি আপনাদের গতকাল থেকে আজ বারবার দেখিয়েছি। এ রাজ্যের মুখ্যমন্ত্রী টেলিভিশন চ্যানেল তো দেখেন, রিপাবলিক বাংলা খুব ভালো করে ফলো করেন, তার কারণ আমাদের প্রতিনিধিরা প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রেই তেলে বেগুনে জ্বলে উঠেছে উত্তরগুলো দেন, তাতে বোঝা যায় যে দেখছেন, সারাদিন দেখতে বলছেন এবং তারপরে প্রতিক্রিয়া দিচ্ছেন। বলেওছেন সন্ধেবেলা কি সব আগুনের চিতা জ্বালিয়ে বসে। যদি আজকে দেখছেন বা কাউকে দিয়ে দেখাচ্ছেন, তাহলে তার মাধ্যমে বা সরাসরি আপনাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রশ্ন করছে, আপনার প্রয়োজন মনে হয়েছিল, আপনার প্রয়োজন মনে হয় শ্রীরামের নামে যারা এক হচ্ছে তাদেরকে এক করতে আর কারো নাম কোনো কিছুর প্রয়োজন হয়? পশ্চিমবঙ্গের মানুষকে ভারত থেকে, ভারতের আবেগ থেকে, শ্রীরামচন্দ্রের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখার আপনার এই চেষ্টার কারণটা কি? এই চেষ্টা কি ফল দেবে সে কথায় পরে আসবো, কিন্তু সবার আগে এই চেষ্টা আপনি যা করছেন সেটা যে আসলে কতটা ব্যর্থ প্রচেষ্টা হতে চলেছে এবং এই মুহূর্তে কিভাবে কার নামে গোটা ভারত এক হচ্ছে সেটা আগে রাজ্যের মানুষকে দেখায়, গোটা বিশ্বের বাঙালিদের দেখায়। তারপরে আসবো আজকের বিতর্কে, আজকের বিতর্কের কথায়। সবার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ভক্ত আমরা সুরক্ষিত নই, আমরা বাংলায় প্রভুর নাম নিতে গিয়ে আমাদের উপরে ভাবতে হয় দুবার, পিছনের সামনে দেখতে হয় যে প্রভুর নামটা নেব কি নেব না। 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম, আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান। সেনসিটিভ এলাকাগুলোতে
এই আশঙ্কা থেকেই আদালতে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর ঠিক এই কারণেই প্রশ্ন, বেছে বেছে রাম মন্দির উদ্বোধনের দিনই কেন সংহতি যাত্রা? নেতাজির জন্মদিন ঠিক পরের দিন, 3 দিন পর সাধারণতন্ত্র দিবস, কিন্তু সংহতি যাত্রার জন্য তৃণমূল নেত্রী বেছে নিলেন 22শে জানুয়ারি, যেদিন রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বাংলা জুড়েও আয়োজন নানা অনুষ্ঠানের। কোন বিশ্বাস থেকে, নাকি কোনো বিশ্বাসে আঘাত করার জন্য? এনগেজ উনি করলে হবে? রামের ইচ্ছাই সব হচ্ছে। যারা চিরদিনই দেশের একতার বিরুদ্ধে, সংহতির বিরুদ্ধে কাজ করে এসছেন, তারাই সংহতি মিছিল করছেন। এর চেয়ে বিড়ম্বনা কি হবে? আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ যে কর্মসূচি নিয়েছে তার পাল্টা নয়, তার সাথে এইটার সাথে তার কর্মসূচিরও অনেকটাই সাযুজ্য আছে। 22 তারিখে কি সংহতি মিছিলের নামে যদি কোনো বিশৃঙ্খলা হয়, তার দায়ী কি শাসক নেবেন? উস্কানি দেওয়ার রাজনীতি হচ্ছে না তো? তাহলে ওই দিনটাকে আপনি ইচ্ছাকৃতভাবে বাংলায় কোনো ধরনের হয়তো বিশৃঙ্খলা ঘটে ভোটে ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করছেন। করেছে সংহতি মিছিল, উনি সংহতি চান না, উনি সংহতি হয়তো চান না, তাই জন্য উনি একটা আবেদন করেছেন। যেদিন করার কথা এটা সম্প্রীতির মিছিল, সংহতি দিবস হিসাবের কোনো ব্যাপার নয়। কেন আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হবে? এটা কেন ওরাই খারাপ করবেন না? অযোধ্যা দেখছে সংহতি, বিশ্বাস আর ত্যাগের জাদু, সবটাই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নামে। বাংলার মানুষ পায়ে ফোস্কা নিয়ে হাঁটতে হাঁটতে আসছেন অযোধ্যা। বাঙালিরা এসে তীর্থযাত্রী বাঙালিদের কষ্ট দূর করতে ক্যাম্প চালাচ্ছে, লঙ্গর খুলছে। এই আসল ত্যাগ, আসল বিশ্বাস, আসল সংহতি ছেড়ে বাংলায় বানানো সংহতির মিছিল কেন করছেন মমতা? রিপাবলিক বাংলা। আমার সঙ্গে আজকে অনির্বাণের অগ্নিবাণে যে অতিথিরা আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, কিন্তু সবার আগে তো অগ্নিবাণটা, যে অগ্নিবাণে অযোধ্যার মাটি থেকে দাঁড়িয়ে ছুটতে হবে এটা আশা করিনি। তবে এটা ভালো যে নিশ্চিতভাবে এখানে থাকা কারুর জন্য নয়, এখানে যারা রামের নামে এক হয়েছেন তাদের জন্য নয়, এই অগ্নিবাণ ছুটছে তাদের জন্য যারা এখনো রামের নামে এক হতে ভয় পান, রামের নামে এক হওয়ার ডাক দিতে ভয় পান। আর যদি কেউ সে ডাক দিয়ে দেয় তাহলে সেটাকে যাতে মানুষ না যান, না শোনেন, অথবা অন্য কোনো ডাক দিয়ে যদি তাকে একটু দমিয়ে দেওয়া যায় তার জন্য চেষ্টার কসুর রাখেন না এই অগ্নিবাণ তাদের জন্য। আমার আজকে প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আপনাকে এবং আপনার দলকে। আমার প্রশ্ন, মমতা কি নিজেকে রামের থেকেও বড় মনে করেন? আমার প্রশ্ন, আমার অগ্নিবাণ। পরিচয় করাবো আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে একে একে, অর্থাৎ যারা আজকে এই প্রশ্নের উপরে বিতর্ক করতে এসছেন অনির্বাণের অগ্নিবাণ, তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করাই। আমার সঙ্গে যারা রয়েছেন একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত, রয়েছেন অনিন্দ্য সিনহা রায়, রাজনৈতিক কর্মী এবং অনিন্দ্য তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র। কংগ্রেসও বামেদের মতো এবং তৃণমূলের মতো, তৃণমূলের আগেই এবং বামেদের পরেই জানিয়ে দিচ্ছে তারা রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের 22 তারিখের আহ্বানে, আমন্ত্রণে সাড়া দিচ্ছে না। যে 3 জন তাদের দল থেকে আমন্ত্রণ পেয়েছিলেন তারা যাচ্ছেন না। এই সংহতি যাত্রা নিয়ে কংগ্রেসই বা কি মনে করেন? তাদেরও তো একটা ন্যায় যাত্রা আসছে, রাহুল গান্ধীর নেতৃত্বে রাজ্যে ঢুকবে, 7টা জেলা দিয়ে যাবে। তারা কি মনে করছেন যে রামের নামে এক হওয়া মানুষকে পশ্চিমবঙ্গে বিভক্ত করার চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্যায় করছেন? আসবো সে প্রশ্নে, কিন্তু তার আগে আমি বাকি অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। নির্মলা মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে, বর্ষিয়ান সাংবাদিক। আমার সঙ্গে রয়েছেন স্বামী অম্বিকানন্দ মহারাজ। প্রত্যেকের কাছ থেকেই জানতে চাইবো আজকের এই অনির্বাণের অগ্নিবাণের বিতর্কের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ নিয়ে, কিন্তু সবার আগে অনিন্দ্য সিনহা রায় আপনার কাছে। কি মনে হয় একজন তৃণমূল কংগ্রেসের সমর্থক, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি নিজেকে রামের থেকে বড় মনে করেন? রামের নামে গোটা দেশ যেখানে এক হয়েছে সেখানে বেছে বেছে 22 তারিখে ওনার সংহতি যাত্রার আলাদা আহ্বান জানানোর কারণটা কি? ওনার নামে এর থেকে বেশি লোক এক হবে?
উনি কি এর থেকে বেশি সংহতি তৈরি করতে পারবেন? না, অনির্বাণ একটা কথা বলি, 22 তারিখে সংহতি মিছিল নিয়ে আপনারা যে কথাগুলো বলছেন, তাহলে আপনারাই ঠিক করে দিন 22 তারিখ কী কী করা যাবে, কী কী করা যাবে না। এটা কি কোনো জাতীয় অনুষ্ঠান? একটা মন্দির এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে একটা মন্দির। আপনার কোনো সন্দেহ আছে? আপনার কোনো সন্দেহ আছে যেটা জাতীয় অনুষ্ঠান? না, তাহলে ইয়ে করা হোক, তাহলে আমাদের প্রশ্ন করছেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম জাতীয় আদর্শ, তার মন্দিরের দ্বারোদ্ঘাটন হচ্ছে 500 বছর ধরে একটা বিদেশি শক্তির দ্বারা লুণ্ঠিত ধূলিসাৎ একটা মন্দির আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। এটা আমাদের জাতীয় লজ্জা যে রামলালাকে তাঁবুতে রাত কাটাতে হয়েছে। অনিন্দ্যবাবু, সেই দিনটাকে আপনারা বেছে নিচ্ছেন কোন সংহতি দেখানোর জন্য? সেটাই বলছি। কেন? তাহলে আপনার যদি মনে হয় যে এটাকে জাতীয় অনুষ্ঠান হিসেবে গণ্য করা উচিত, তাহলে নরেন্দ্র মোদীকে বলুন এটাকে রেকগনাইজ করতে, যে হ্যাঁ রাম মন্দিরটা জাতীয় অনুষ্ঠান, দেশের অনুষ্ঠান, রাষ্ট্রের অনুষ্ঠান, বলুক না, কি আছে। এখন সমস্যাটা কি জানেন তো, আমাদের এখান থেকে 1000 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গে একটা সংহতি মিছিল করছে, আপনারা তার সঙ্গে রামের কোনো সম্পর্ক নেই। রাম মন্দির ওখানে উদ্বোধন হচ্ছে, হোক না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার মানে এই নয় যে আপনারা মিছিল করতে পারবেন না, আপনারা সংহতি করতে পারবেন না, আপনারা কিচ্ছু করতে পারবেন না। 23-এ নয়, 26-এ নয়, বেছে বেছে 22 তারিখ কেন? না, বেছে বেছে নয়। অঙ্কন দত্ত বিজেপির পক্ষ থেকে রয়েছেন আমার সঙ্গে, বিজেপি মুখপাত্র। অঙ্কন, আপনার মনে হয় বেছে বেছে 22 তারিখে মিছিল করার কারণ কি? সম্পর্ক নেই বলে নাকি সম্পর্ক আছে বলে? রামের থেকে নিজেদেরকে বড় মনে করেন বলে? কোনটা অঙ্ক তৈরি করে? আচ্ছা, বলেছেন তো আপনি, এবার আমি বলি। দেখুন, আমার মনে হয় যে এরা এখন কি তৃণমূল কংগ্রেস কি উত্তর দেবে জানি না, কিন্তু যখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখছেন মনোজপ নাম শ্রী রঘুপতি রাম, নব দুর্বাদল শ্যাম নয়নাভিরাম, সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর, চরাচর যে নাম জপে অবিরাম, মনোচল নাম শ্রী রঘুপতি রাম। তাহলে এই যে যেখানে তিনি স্বয়ং কাজী নজরুল ইসলাম বলছেন সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর, চরাচর যে নাম জপে অবিরাম, রামের নামে তো গোটা মানব সভ্যতা একত্রিত হয়, গোটা মানব সভ্যতার সংহতি দেখতে পাই। আপনি দেখুন না, আজকের দিনে দাঁড়িয়েও শুধু ভারতবর্ষ তো বলা ভুল, যে সময় রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে সেই সময় আমেরিকার টাইম স্কোয়ারে সেইটাকে লাইভ টেলিকাস্ট করা হবে। ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী একটি মুসলিম দেশ, সেই মুসলিম দেশের যিনি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ, তিনি বলেছেন যে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে জাতীয় স্তরে সেটাকে লাইভ টেলিকাস্ট করে দেখানো হবে। থাইল্যান্ড আছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া আছে, সেখানেও লাইভ টেলিকাস্ট দেখানো হবে। অর্থাৎ খ্রিস্টান কান্ট্রি, ইসলামিক কান্ট্রি, বুদ্ধিস্ট কান্ট্রি, রামের নামে আজ গোটা বিশ্ব এক জায়গায় আসছে, গোটা বিশ্ব সংহতি পালন করছে। কারণ আপনি যদি রামের জীবনও দেখেন, এখানে স্বামীজি রয়েছেন, আমার বলার সেই ধৃষ্টতা নেই, কিন্তু তবুও যেটা বলতে হয় যে রামের যদি আপনি জীবন দেখেন, সেই রাম যদি রাজা রামের উদ্দেশ্য হতো যে কেবলমাত্র রাবণ বধ, তাহলে তো উনি অযোধ্যা থেকে সেনা নিয়ে যেতেন, লঙ্কায় গিয়ে রাবণ বধ করতেন, কিন্তু তিনি তো তা করেননি। তিনি বেরিয়েছেন একটা জীবনধারার একটা যেটাকে বলা যায় সাংস্কৃতিক আন্দোলনে। সেখানে তিনি জুড়েছেন কাকে না? সুগ্রীবের সেনাকে, বানর সেনাকে। তিনি যখন উত্তর থেকে দক্ষিণে যাচ্ছেন, প্রত্যেককে জুটতে জুটতে যাচ্ছেন, সমাজকে জুটছেন, অহল্যার সাপ মুক্তি থেকে শুরু করে সবকিছু হচ্ছে। তাহলে রামের থেকে বড় সংহতির পুরুষ কেউ আছেন? শ্রীরাম তো স্বয়ং ত্যাগ এবং তিতিক্ষার মূর্ত প্রতীক, বৈরাগ্যের রাজরাজেশ্বর এবং সংহতির আদর্শ পুরুষ। তৃণমূল কংগ্রেসের আপত্তিটা শুনে নিন। তিতিক্ষা থেকে অনির্বাণ বাবু, আমি 30 সেকেন্ডে শেষ করছি, 30 সেকেন্ডে শেষ করছি। এদের গাত্রদাহটা বলতে চাইছি। এদের গাত্রদাহ মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের বুকে এমন একজন নেত্রী যিনি জয় শ্রীরাম স্লোগানকে গালাগালি মনে করেন, যিনি রেড রোডের মঞ্চে বলেনি তুমি বলবে, বলেনি, আরে বাবা বলেনি, ব্যাকগ্রাউন্ড মিউজিক করে দেবে, আরে ছাড়ো না। আমি ওই পুরী শঙ্করাচার্য বলছি। আচ্ছা শোনো, হয়ে গেছে, আপনারা অন্য কিছু হয়ে গেছে, রাজনীতি বেশি হয়ে গেছে। রেড রোডের মঞ্চ একটা ঈদের মঞ্চ,
আপনার সেটা উৎসবের মঞ্চ, সেই মঞ্চকে ব্যবহার করে যিনি রাজনৈতিক স্বার্থে ভাষণবাজি করেন, সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার অর্থে তিনি যে রাম বিরোধী, তৃণমূল কংগ্রেস যে রাম বিরোধী সেটা প্রমাণ করছে, তিনি যে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করলেন। গীতার সাথে বিবেকানন্দর দ্বন্দ্ব লাগিয়ে তিনি নিজে প্রমাণ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গীতা বিরোধী। আজকের দিনে লজ্জা লাগে না? আপনি তো করতে পারতেন। আমি নির্মলা বাবুর কাছে যাব। নির্মলা বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, নির্মলা বাবু আপনার কাছে আমার প্রশ্ন, অঙ্কন যে কথাগুলো বলছিলেন তার আগে অনিন্দ বলেছেন, আমার একটাই প্রশ্ন, আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছি নির্মলা বাবু, আপনি তো খুব একেবারে যাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের যে শৈশব লগ্ন, সেখান থেকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ পর্যন্ত দেখছেন এখনো পর্যন্ত। একটা জায়গায় ভীষণ মিল এদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার, কিন্তু ওই জায়গাতেই বোধহয় ভীষণ অমিল, মানে শাসন ক্ষমতা হাতে পাওয়ার পর তিনি কিভাবে চলছেন, কেমনভাবে চলছেন। আবার দেখতে দেখতে অনেক সময় সচিন তেন্ডুলকর আর বিনোদ কাম্বলির উদাহরণটা মনে পড়ে। একসঙ্গে যাত্রা শুরু, একই রকমভাবে কষ্টের মধ্যে দিয়ে ত্যাগ তিতিক্ষা, কিন্তু তারপরে এসে কোথায় যেন সব ছিন্ন ভিন্ন হয়ে গেল। নরেন্দ্র মোদী আরও বেশি সংহতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেশকে। মানুষ, অযোধ্যায় আসা মানুষ তার সাক্ষ্য দিচ্ছেন যে নরেন্দ্র মোদী এদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারতের মানুষের নাড়ি, মানে পালসটা বোঝেন, এখনো পর্যন্ত বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারত থেকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করে কি বুঝতে চাইছেন আর কি বোঝাতে চাইছেন? তিনি কি রামের থেকেও বড়? আমার আজকের প্রশ্ন নির্মলা বাবু, আপনার কি মনে হয়, একজন বর্ষিয়ান সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয়? দেখুন, আমার প্রথম কথা হচ্ছে এই মিছিলটা ডাকা আমি অপ্রয়োজনীয় বলে মনে করি। এটার কোনো প্রয়োজন ছিল না। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে যে যখন সম্প্রীতি কিংবা সংহতি মিছিল এই কথাটা আমি ব্যবহার করছি, কথাটার অর্থ দাঁড়াচ্ছে যে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে 12:20 অভিজিৎ মুহূর্তে, সেই দিনটা তার মানে হচ্ছে সাম্প্রদায়িক। ওই কাজটা সাম্প্রদায়িক আর এইটা সম্প্রীতি। এইটা উনি মুখে না বললেও এটা বোঝানো হচ্ছে যে করে কারণ। এবার এটা সবাই বুঝতে পারছেন কেন উনি করছেন, সেটা আর বিস্তরে আমি বলছি না, কারণ শেষটা হচ্ছে পার্ক সার্কাস ময়দান। উনি অন্য কোনো জায়গাতেও শেষ করতে পারতেন, অ্যাজ আ চিফ মিনিস্টার ওনার সে ডিসক্রিপশন আছে, উনি করতেই পারেন। কিন্তু আমার প্রশ্নটা একটা জায়গাতেই, যে এই রাম মন্দিরের ভার্ডিক্ট যখন রঞ্জন গগৈ দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতা লিখেছিলেন, আপনারা জানেন কি না জানি না। কবিতাটার নাম হচ্ছে না বলা। না বলা কবিতাটার মধ্যে দিয়ে উনি কিছু বলার চেষ্টা করেছিলেন। যারা বুঝেছিলেন উনি কি বলতে চেয়েছেন, যারা বুঝতে পারেননি, কিন্তু একদম সাইলেন্স মেনটেন করেছিলেন, একদম নিশ্চুপ ছিলেন। রায়টা যখন বেরোয় 2019-এর নভেম্বর মাসে। যাই হোক, এবার এই যে ইভেন্টটা হতে চলেছে, সেই ইভেন্টটা তার একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, সেই আন্তর্জাতিক প্রেক্ষাপটটাকে যে কোনো কারণেই হোক কাউন্টার করছেন। কি কারণে সেটা উনি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন, আমি কিন্তু এটা পাল্টা দিচ্ছি না। পরিষ্কার বলে দিলেন প্রেস কনফারেন্সে, আমার যতটুকু, আমি কোনো পাল্টা দিচ্ছি না, আলাদা করেও কিছু দিচ্ছি না। কিন্তু কালীঘাট থেকে শুরু করছেন, এবং যার ফলে আমার মনে হয়েছে, হয়তো ভুল হতে পারে, যে একটা ন্যারেটিভ উনি তৈরি করছেন, যে ন্যারেটিভটা আমি খুব ভালোভাবে নিচ্ছি না। সেটা হচ্ছে রাম বনাম কালী, বাংলা হচ্ছে মায়ের স্থান, মা কালীর জায়গা, এটা রামের জায়গা নয়, এইরকম একটা ধারণা তৈরি হতে পারে। অথচ শ্রীরামকৃষ্ণ গোটা পরিবার, তাদের কিন্তু মানে কুলদেবতা ছিল রঘুবীর, এবং দেখবেন শ্রীরামকৃষ্ণের সবাই ঠাকুরের বংশের সবাই রাম দিয়ে, ক্ষুদিরাম, মানিক রাম, রামশিলা, রামকুমার, এমনকি শেষ অবধি রামকৃষ্ণ। সুতরাং এই যে রাম কনসেপ্টটা, তার তিনটে ভাগ আছে। একটা লিগ্যাল কনসেপ্ট, একটা ইন্ডিভিজুয়াল কনসেপ্ট, আর একটা যে আপনি যেটা সুপ্রিম কোর্ট যেটা বলেছিল, একটা কালচারাল কনসেপ্ট। এবার এই কালচারাল কনসেপ্ট এবং ইন্ডিভিজুয়াল কনসেপ্টটা পুরোপুরি ভক্তদের ব্যাপার, যারা ভক্তিভরে করবেন তারা একরকম। এবং কালচারাল কনসেপ্টটা, সাংস্কৃতিক কনসেপ্টটা, যেটা আমি মানি, সেটা হচ্ছে অ্যাজ আ ন্যাশনাল হিরো, মর্যাদা পুরুষোত্তম। আমি অনেকবার বলেছি, ওটা আর বিস্তারে বলার দরকার নেই।
এবার লিগ্যাল কনসেপ্ট যেটা রাম এক্সিস্টিং, এটা হচ্ছে জুরিস্টিক্যাল এন্টিটি, কথাটা সুপ্রিম কোর্ট ব্যবহার করেছিল যে হাজার পাতার অর্ডার দিয়েছিলেন, সেইখানে বলা হয়েছিল হি ইজ আ জুরিস্টিক্যাল এন্টিটি। তার মানে হচ্ছে উনি এক্সিস্ট করছেন ফর লফুল পারপাসেস। তার মানে রাম ওখানে রয়েছেন। রাম ইজ আ পেরেনিয়াল চাইল্ড, রাম লাল্লা, কথাটা মনে রাখবেন। যেমন মা কালীকে সুপ্রিম কোর্ট 1961-এ বলেছিল শি ইজ আ পেরেনিয়াল চাইল্ড কালীঘাটের মন্দিরে, ঠিক এক জিনিস এখানেও বলা হয়েছে হি ইজ আ পেরেনিয়াল চাইল্ড। সুতরাং এই যে রামের এক্সিস্টেন্সটা, এই এক্সিস্টেন্সটা সুপ্রিম কোর্ট মানে জুরিডিক্যাল এন্টিটি হিসেবে মেনেছে, আমি কালচারাল এন্টিটি হিসেবে মানি, ভক্তরা ইন্ডিভিজুয়াল। আমি বুঝতে পেরেছি নির্মলা বাবু। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটা কিন্তু এই আনওয়ারেন্টেড, অপ্রয়োজনীয়। না না, প্রয়োজনীয়, আমি বলতে চাই এটা প্রয়োজনীয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই মানে যে কোনো দুধ দেয় তার লাঠি খাবো, মানে যে কোনো দুধ দেয় তার 22 লাঠি তারিখ খাবো, এটা সেই ঠিক করে দেবে যে 22 তারিখ মানুষ কি কি সংখ্যালঘু। অঙ্কনবাবু আমি বুঝতে পেরেছি, অঙ্কনবাবু আমি বুঝতে পেরেছি, কিন্তু অঙ্কনবাবু আমি আপনাকে একটা অনুরোধ করব, অঙ্কনবাবু আমি আপনাকে অনুরোধ করব একটা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বোধহয় ঠিক এটাই চাইছেন। তারা সেই জন্য 22 তারিখে বেছে বেছে ওই দিনকে মিছিলটা ডেকেছেন। আর তাই আমার প্রশ্ন, আমি আসলে এটা দেখাতে চাইছি, আমি স্পষ্ট করে বলছি, আমি এটা দেখাতে চাইছি উনি সংহতি তৈরি করবার জন্য নয়, উনি মিথ্যে সংহতির নামে সংহতি ভাঙার জন্য মিছিল করার কথা বলছেন। একদম তাই, নিজের চাইবেন যিনি সত্যি সেনকে সংহতি চাইবেন, তিনি অযোধ্যায় নিজে দর্শন করতে আসতে না পারলেও, আমন্ত্রণ পেয়ে ঘরে বসে থাকলেও পাল্টা মিছিল বার করবেন না মুখে, উনি যাই বলুন। সংহতি চাননি না উনি সংহতি চাইলেন। সন্দীপ, এত বড় একটা অন্যায় এ রাজ্যের বুকে ঘটে চলেছে, ঘটবে, তারপরে ন্যায় যাত্রা আসবে রাজ্যে, এই অন্যায়ের প্রতিবাদ হবে কি? না না, উনি সংহতি চান না অনির্বাণ বাবু, আমি খুব পরিষ্কার করে আপনাকে বলছি, উনি চান না ভোট ব্যাংকের রাজনীতিটা, ওনার ওই ভোট ব্যাংকটা সিকিউর থাকুক। 30% ভোট ব্যাংক উনি তো বলে। আমি সন্দীপের কাছে গেছি, অঙ্কন আমি আসবো আপনার কাছে, বলুন। আমি আসবো আপনার কাছে। সন্দীপা হ্যাঁ বলুন, প্রশ্নটা কি? হ্যালো, কংগ্রেস প্রশ্ন বুঝতে পারছে না। সন্দীপ, আমি প্রশ্ন করেছি আপনাকে ইতিমধ্যে, আপনি যদি অ্যাটেন্টিভ হতে না পারেন তাহলে আমার পক্ষে মুশকিল এত দূর থেকে। আমি যথেষ্ট স্পষ্ট করে আপনাকে প্রশ্ন করেছি, এত বড় একটা অন্যায় দেশের সুপ্রিম কোর্টের বিচারে যে কালীঘাটের মা কালীর এবং অযোধ্যার শ্রী রামচন্দ্রের কোনো ভেদ নেই, সেই ভেদকে জোর করে তৈরি করার চেষ্টা হচ্ছে বেছে বেছে 22 তারিখের দিনটাকে বেছে নিয়ে। এত বড় একটা অন্যায়ের প্রতিবাদ কি ন্যায়যাত্রা থেকে হবে? একদম অনির্বাণ বাবু, আপনার এই কথাটার সাথে আমি একদম সহমত পোষণ করছি। আপনি বললেন বেছে বেছে 22 তারিখ, আমাদেরও তো কথা সেখানে বেছে বেছে 22 তারিখই কেন? মানে তার মানে একটা শব্দ আমার প্রবাদ আমার মনে পড়ছে যে ববা রম্ভে লঘুক্রিয়া হয়ে যাচ্ছে। মানে বিজেপির দ্বারা এই বাংলার মানুষ যতটা না আগ্রহী ছিলেন, যতটা না তাদের সেরকম, মানে বাংলার মানুষ তো চায় যে রাম মন্দির হচ্ছে হোক, বাংলাকে কর্মমন্দির করা হোক, কিন্তু সেখানে বঙ্গ বিজেপি দেখছে সেটাকে উপরের দিকে নিয়ে যেতে পারছে না সেই পাবলিসিটিকে। তাই দিল্লি বিজেপি মমতা ব্যানার্জির ওপর দায়িত্ব দিয়েছে, সঙ্গীরা আরএসএস ওনারা মমতা ব্যানার্জির ওপর দায়িত্ব দিয়েছেন যে দিল্লি বিজেপির বঙ্গ বিজেপির দ্বারা এটা হচ্ছে না, আপনি দায়িত্ব নিয়ে এবার এটাকে দৌড়ে দৌড়ে মানুষের ওই যে দুয়ারে সরকারের মতন দুয়ারে দুয়ারে পৌঁছে দিন। যে এইভাবে এইটাই আমি বললাম যে দেখুন, আমরা আবারও বলছি যে এইটা ট্যাক্টফুলি করা হচ্ছে, না হলে সংহতির কি প্রয়োজন বাংলার বুকে। আচ্ছা, অঙ্কন যদি মাঝখানে কথা বলে তাহলে আমি বলবো যে আপনার প্রশ্নের সঠিক উত্তর অঙ্কন বাবু দিতে পারবেন, কেননা তিনি এক সময় তৃণমূলে জয়েন করতে চেয়েছিলেন এবং তার থেকেও বড় কথা, কে বলেছে এটা আপনাকে? তার থেকেও কে বড় কথা, কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে? আপনারা অঙ্কন বাবু স্টিং অপারেশনটা উনি খুব ভালো। আরে বাবা, আমি তো তৃণমূলটা ভালো বুঝি, আপনার থেকেও ভালো বুঝি, এটা চিন্তা করতে হবে না আমাকে। শত্রুর ঘর সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি, আপনি জানবেন না। আপনাকে তো না কথার প্রেক্ষিতে একটা কথাই জানতে চাইবো, জোট করে না, সন্দীপের কথার প্রেক্ষিতে একটা কথাই জানতে চাইবো, অঙ্কন আপনার কাছ থেকে জানতে চাইবো, অঙ্কন আপনার কাছ থেকে জানতে চাইবো। সন্দীপা বলছেন এটা আপনাদের, এটা কিছু না, আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে, এটা কি সত্যি? আমি জানি না, সন্দীপা বলছেন সত্যি আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে?
বুঝতে পারিনি কি বললেন। না কংগ্রেস প্রশ্ন বুঝতে পারছে না, এখন টিউবলাইট হয়ে গেছে। না কি বলছেন? অঙ্কনকে জিজ্ঞাসা করছি। সন্দীপা বলেছেন যে এই মুহূর্তে, একটু আগে বলেছেন সন্দীপা যে এই 22 তারিখের দিনটাতে কি সব বললেন, কি মানুষ কতটা আগ্রহী, তার থেকে বেশি আগ্রহী করে তুলতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন একটা নির্দেশ দিয়েছে বা ব্যবহার করছে তাকে এবং তার দলকে। সত্যি কি অঙ্কন আপনারা এরকম করছেন? তাহলে তো সব থেকে বড় ব্যবহার করছে বিজেপি কংগ্রেসকে। বিজেপির সব থেকে বড় এজেন্ট তো তাহলে কংগ্রেস, আমার তো সেটাই মনে হয়। কারণ কংগ্রেস তো প্রথমেই বললো যে আমরা বয়কট করব। আরে আপনারা তো রাম বিরোধী, আপনারা তো রামকে অস্বীকার করেছে। দিদি ভাই আপনি জানেন আরে এই তো কি সিপিএম এর জায়গা পায়নি, বাবা সিপিএম এখানে সে সিপিএম করতে পারেনি, কংগ্রেস করছে আর ব্যক্তি আক্রমণ। এইখানে এটাই তো হয়েছে। আসলে কংগ্রেসের কি অবস্থা, রামের বিরোধিতা করতে করতে অঙ্কনের বিরোধিতায় চলে যেতে হলো। ও লাভলি, কি অদ্ভুত কথা, রামের বিরোধিতা করতে করতে অঙ্কনের বিরোধিতা। আপনি আমার এত বিরোধিতা করছেন, খুব ভালো কথা। আপনারা কেন রামকে অস্বীকার করেছিলেন? আপনারা কেন রামকে অস্বীকার করেছিলেন? সুপ্রিম কোর্টে কেন রামকে অস্বীকার করেছিলেন? সুপ্রিম কোর্টে কেন অস্বীকার করেছিলেন? আমি স্বামী অম্বিকানন্দ মহারাজজির কাছে যাব, বঙ্গীয় হিন্দু সেনার স্বামী অম্বিকানন্দজি মহারাজের কাছে যাব। সন্দীপা অঙ্কন আমি আসবো আমি বঙ্গীয় হিন্দু সেনা স্বামী অম্বিকানন্দ মহারাজজির কাছে যাব। মহারাজ, আমি যে কথাটা বারবার বলছি, প্রথম থেকে বলছি, আমার একটাই প্রশ্ন, গোটা দেশ যার নামে এক হয় তার মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিন আলাদা করে মিছিলের ডাক দিয়ে আবার পশ্চিমবঙ্গের বা কলকাতার মানুষকে এক হতে বলার প্রয়োজন কি? মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেকে রামের থেকে বড় মনে করেন? আপনার কি মনে হয় বলুন তো, এই মিছিলের প্রয়োজন ছিল কিনা, এবং যিনি এই মিছিলের ডাক দিয়েছেন তিনি কি নিজেকে রামের থেকে বড় মনে করছেন? এটা আপনার মনে হচ্ছে কিনা মহারাজ? দেখুন অনির্বাণ, রাম এবং 22 তারিখের মিছিল, সংহতি অসংহতি, সহিষ্ণুতা অসহিষ্ণুতার এই কঠিন কঠিন শব্দের মধ্যে আমি বাল্মীকি রামায়ণের দুটি লাইন দিয়ে আজকে আমার সংক্ষিপ্ত কথা শুরু করি। অপি স্বর্ণময়ী লঙ্কা ন মে লক্ষ্মণ রোচতে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এটা বাল্মীকি রামায়ণ থেকে উদ্ধৃত করা একটি কোটেশন, যার শেষের লাইনটি মানে দ্বিতীয় লাইনটি অনেক বেশি অপেক্ষাকৃত জনপ্রিয়। সব রাজনৈতিক দলের ABCD সকলেই ব্যবহার করেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। কিন্তু তার আগের যে শব্দটা অপি স্বর্ণময়ী লঙ্কা ন মে লক্ষ্মণ রোচতে, এর পেছনে একটা ছোট্ট কাহিনী আছে। ছোট্ট কাহিনীটা এরকম যে যখন রাবণ বিনাশ হয়ে গেল অযোধ্যাতে ফেরার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। শ্রীলঙ্কাতে লঙ্কা বিজয় করে ভগবান শ্রীরামচন্দ্র সেখান থেকে অযোধ্যার পথে ফেরবার জন্য উদ্যত। সেই সময়ে বিভীষণ এবং যারা রক্ষকুলের শেষ অবশিষ্ট শিবরাত্রের সলতে, তারা রামচন্দ্রের পায়ের কাছে বসে প্রার্থনা করলেন যে কি দরকার প্রভু আপনার ফিরে যাওয়ার, আপনি তো এই স্বর্ণ লঙ্কাতে একদম বহাল তবিয়তে আনন্দের সঙ্গে আপনি রাজত্ব করতে পারতেন এবং এখানে বসেই আপনি সমগ্র পৃথিবীকে শাসন করতে পারতেন। এবং সেই যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে স্বয়ং শ্রীরামচন্দ্রের প্রাণাধিক প্রিয় অনুজ লক্ষ্মণও ছিলেন। লক্ষ্মণকে তখন ভগবান শ্রীরামচন্দ্র শিক্ষা দিচ্ছেন এই শ্লোকের মাধ্যমে যে এই স্বর্ণ লঙ্কা হয়তো সোনার থেকেও শ্রেষ্ঠ, এখানে হয়তো অনেক বিলাস ব্যাসন অনেক কিছু রয়েছে, কিন্তু হে লক্ষ্মণ, হে আমার ভাই, আমার কাছে আমার জননী, আমার জন্মভূমি স্বর্গের থেকেও প্রিয়। তাহলে স্বর্গের থেকে প্রিয় জননী জন্মভূমিকে বন্দনা করছেন কে? স্বয়ং মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। সেই স্বর্ণ লঙ্কাকে ত্যাগ করে যিনি পুনরায় পিতৃসত্য পালন শেষ করে অযোধ্যার পথে ফিরে যাচ্ছেন, আমাদের সামনে বৃহত্তর একটা শিক্ষা রেখে সেই রামচন্দ্র তার ঘরে ফিরছেন 570 বছরের যে দীর্ঘ বনবাসের পর। সেই দিন কেন সংহতি মিছিল? এ কিসের সংহতি? কি সংহতি এটা? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে একটা আবেদন রাখতে চাইছি অত্যন্ত বিনম্রতার সাথে, এবং সেই আবেদনটা অনির্বাণ আপনার মাধ্যমে আমি তুলে ধরতে চাই যে এই যে 22 তারিখে উনি সংহতি যাত্রার ব্যবস্থা করলেন, রামচন্দ্রকে উনি মানেন কি মানেন না, সম্মান করেন কি করেন না, আমি এ বিতর্কেই যাচ্ছি না। উনি বলছেন যে নেতাজির স্মৃতির জন্য আরও বিভিন্ন কিছু বিষয় নিয়ে বিভিন্ন ধর্মের মানুষেরা একত্রিত হয়ে কালীঘাট মন্দির থেকে পার্ক সার্কাস অবধি শোভাযাত্রা সহকারে তারা মিছিল করবেন এবং পার্ক সার্কাসে গিয়ে ওনারা একটা সভা করবেন।
আমি বলছি এই সংহতি যাত্রাটা কি উনি অন্য কোনো ধর্মের কোনো অনুষ্ঠানের দিনে, বিশেষ করে মহরম, ঈদ কিংবা বড়দিনের দিনে কিংবা গুরুদুয়ারাতে উৎসবের দিনে, গুরু নানকজির জন্মদিনের দিনে এরম একটা সংহতি যাত্রা কি উনি আয়োজন করতে পারতেন না কি? সেটা কি আরও বেশি বিশ্বব্যাপকতার দিকে এগোতো না? তাহলে এই সংহতি কিসের সংহতি? এবং এই সংহতির নামে উনি কি পশ্চিম বাংলার ব্লকে ব্লকে যেভাবে উনি নির্দেশ দিয়েছেন সেখানে অশান্তির আগুন লাগানোর চেষ্টা করছেন না? এই প্রশ্ন রইল আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, আপনাদের ক্যামেরার মাধ্যমে সরাসরি এটাই প্রশ্ন, এই প্রশ্নের এটাই প্রশ্ন এবং এই প্রশ্নটা রেখেই আমি আজকে শুরু করেছিলাম যে প্রয়োজনটা কোথায় ছিল। এবং আমার সরাসরি এই কারণেই প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, রামের নামে গোটা দেশ এক হয়ে আছে, আরো এক হয়ে যাবে 22শে জানুয়ারি। সেদিনকে আলাদা করে সংহতি মিছিলের ডাক যিনি দিচ্ছেন তিনি কি রামের থেকে নিজেকে বড় মনে করেন? একটা ছোট্ট ছবি যারা আছেন স্টুডিওতে, আমি সবাইকে, মহারাজ আপনাকে এবং সবাইকে দেখাচ্ছি যে মনে কতটা বিশ্বাস, কতটা ভরসা, একই সঙ্গে কতটা ত্যাগ করবার ইচ্ছা, একজোট হলে এবং কতটা সংহতি বোধ থাকলে এই বাংলা থেকে এক যুবক হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা নিয়ে অযোধ্যায় এসে পৌঁছেছেন। তার কাহিনী শুনুন তার মুখেই। তিনি কেন গেলেন বাংলা থেকে, তার মনের গোপন প্রার্থনাটিও তিনি মাকে বলে যাননি, উদ্বেগে রেখে গেছেন মাকে। কিন্তু কেন এসছেন, শুধু নিজের জন্য আসেননি, কি বলছেন এই যুবক শুনবো। বাংলা আর বাঙালির সঙ্গে রাম কিভাবে জুড়ে আছেন, জুড়ে থাকছেন আপনাদের দেখাচ্ছি। অযোধ্যায় এসে থেকে আমরা দেখাচ্ছি আজ আরো একজন বাঙালির সঙ্গে দেখা। কে, কোথা থেকে এসছেন সব তার মুখেই শুনুন। নাম? জয় জয় সিয়ারাম, জয় জয় সিয়ারাম, সীতারাম সীতারাম। আমার নাম গোপাল রাউল, আমার বাড়ি মোহনপুর থানা, ব্লক মোহনপুর, দাঁতন বিধানসভা, পশ্চিম মেদিনীপুর আমার বাড়ি। প্রভুই দেখবেন। আর আমি এসেছি বাংলার জন্য। আমি পেদল যাত্রা করে এসেছি, খালি পায়ে হেঁটে আমি এসেছি। তো হয়তো ফোসকা পড়ে গিয়েছে। ফোসকা পড়লে কোনো অসুবিধা নেই, প্রভু আছেন আমার সঙ্গে। প্রভুকে ডাকতে ডাকতে প্রভুকে ভক্তি ও শ্রদ্ধা, ভক্তির ঘরে উনাকে যদি ডাকেন, স্মরণ করেন, অবশ্যই প্রভু শুনবেন। কবে রওনা দিয়েছিলেন বাংলা থেকে? আমি 13 তারিখ, ডিসেম্বর 13। আর এখানে এসে পৌঁছেছেন কবে? আমি এখানে এসেছি 7 তারিখে, 26 দিনের মাথায় পৌঁছেছি। মাথায় পৌঁছেছি 26 দিন পায়ে হেঁটে বাংলা থেকে এখানে। হ্যাঁ, বাংলা থেকে এখানে সব প্রভু আছেন, সব উনাকে ডাকতে ডাকতে, উনাকে স্মরণ করতে করতে, মনে মনে রাত দিন উনার নাম করতে করতে আজকে প্রভুর এই অযোধ্যা ভ্রমণে, রাম মন্দির উনার এই 22 তারিখ তো দ্বারোদ্ঘাটন হবে। হ্যাঁ হবে। থাকবেন তো তখন? একদম 22 তারিখে পরেই যাও। বাংলায় আমরা যে রাম ভক্ত, আমরা সুরক্ষিত নই। আমরা বাংলায় প্রভুর নাম নিতে গিয়ে আমাদের উপরে ভাবতে হয় দুবার, পিছনে সামনে দেখতে হয় যে প্রভুর নামটা নেব কি নেব না, নেব কি নেব না। যারা ভাবছেন, পিছনে সামনে দেখছেন, প্রভুর নাম নিতে এত সংকোচ কিসের? আরে আমাদের প্রভু, আমাদের পুরো বিশ্বের প্রভু, পুরো জগতের তিনি। ভয় ভাঙতে, ভয় ভাঙাতে, নিজের ভয় ভেঙে 26 দিন পায়ে চলে, পায়ে ফোসকা পড়ে গেছে, সেদিকে ভ্রুক্ষেপ মাত্র নেই, বলছেন প্রভু সব ঠিক করে দেন। এইভাবেই রাম ভক্তরা বাংলা থেকে আসছেন, এরা বাংলায় ফিরবেন। পরিচয় লুকোতে হবে না, ভয়ে থাকতে হবে না যে এই বুঝি যারা সরকারে আছেন তারা রুষ্ট হলেন। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, অযোধ্যা, রিপাবলিক বাংলা। অনিন্দ্যবাবুর সঙ্গে কথা বলবো, অনিন্দ্যবাবুকে জিজ্ঞাসা করবো। অনিন্দ্যবাবু, দেখলেন নিশ্চয়ই এই রাম ভক্তের ত্যাগ, তিতিক্ষা এবং তার আসার উদ্দেশ্য, যা মাকে বলে আসতে পারেননি, কিন্তু মনে আশা নিয়ে এসছেন যে শ্রীরামচন্দ্র তার এই প্রার্থনাটা পূর্ণ করবেন। তার মতো রাম ভক্তদেরকে আর বাংলায় লুকিয়ে চুরিয়ে রামের প্রতি ভক্তি প্রকাশ করতে হবে না। কিন্তু হবে না কি? নিশ্চিতভাবে শ্রীরামের শক্তি অনেক বেশি, তিনি সর্বশক্তিমান। উত্তরপ্রদেশের মাটিতে আমি অনেক ঘুরেও যে হনুমানগড়ি, যে করসেবকপুরমের সামনে তিনি শয়ে শয়ে করসেবককে, পুলিশকে গুলি চালিয়ে সরাসরি মাথায়, একদম এখানে আপনাদের যুবরাজ যেখানে বলেন, ওখানে গুলি চালিয়ে খুন করিয়েছিলেন, তার পরিবারের, তার রাজনীতির যাকে বলে নাম ও নিশান আমি খুঁজে পাইনি। এটা হয়ে থাকে রামচন্দ্রের শক্তির সামনে। আমি জানি না পশ্চিমবঙ্গে কি হবে, কিন্তু অনিন্দ্যবাবু আপনাকে জিজ্ঞাসা করছি, 22 তারিখে কি হবে? এই মানুষগুলোর যে প্রার্থনা, যে আশা নিয়ে এই মানুষগুলো অযোধ্যায় এসছেন, সেটাকে পূরণ না করে আলাদা করে কিসের সংহতির জন্য মিছিল করছেন? যদি করতেই হয়, এই মানুষগুলোকে ঘরে ফিরে নির্ভয়ে রাম ভজনা করতে দিন,
রামের নাম করতে দিন। রাস্তাঘাটে জয় শ্রীরাম ধ্বনি শুনলে তেরে না গিয়ে বুকে জড়িয়ে ধরুন। প্রথমত কথা হচ্ছে অনির্বাণ, আপনিও জানেন পশ্চিমবঙ্গে বুকে দাঁড়িয়ে কেউ রামের বন্দনা করুক কি কালীর বন্দনা করুক, যে যা ইচ্ছে করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিল, আমি কথাটা উত্তর দিই, আপনি এই শৃঙ্খলা বজায় রাখুন, এই সভ্যতা বজায় রাখুন, সভ্যতা বজায় রাখুন। অঙ্কন শুনে নি কি বলছেন, অঙ্কন শুনে নি অনিন্দ কি বলছেন শুনে নি অঙ্কন, আপনি সুযোগ পাবেন, আপনার কাছে জিজ্ঞাসা করুন। অনিন্দ কথা শুনে নি, অঙ্কন অনিন্দ কথা শুনে নি, অঙ্কন অনিন্দ কথা। আমাদের রাজ্যে দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো থেকে শুরু করে কালী পুজো থেকে শুরু করে যে যে ধর্মে সে পালন করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বারবার এক কথাই বলেছে, সমস্যাটা আপনাদের আজকে মিথ্যে কথা বলে মিথ্যে করে লোককে হারিয়ে দুর্গাপুজো আছে এই জিনিসটা করার চেষ্টা করে। আমাদের নেতা তুষার ঘোষকে হাইকোর্টে গিয়ে পারমিশন নিতে হবে। প্রতিটা মানুষ তারা জানে আজকে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো কথা এটা মানায় না, এটা মানায় না আপনাদের মুখে, এটা মানায় না। পশ্চিমবঙ্গে দুর্গাপুজো কথা অনির্বাণ, আমি এই যে দেখুন, যখন বলতে পারবে না তখন এরা চিৎকারি করবে, এটাই এদের নিয়ম, এটাই নিয়ম। ওরা যখন আমি আপনাদের আরেকটা ছবি দেখাই, একটা লঙ্গরের ছবি, এক মিনিট আরেকটা ছবি দেখা, একটা লঙ্গরের ছবি। বাংলার মানুষ, এই রাজ্যেরই অর্থাৎ পশ্চিমবঙ্গেরই মানুষ হাওড়া হুগলি রাজ্যের অন্যান্য বিভিন্ন জেলা কলকাতা থেকেও চলে এসছেন শুধুমাত্র রাম ভক্তদের খাওয়াবেন বলে। স্রেফ নিজেরা খেটে খুঁটে একটা কিচেন তৈরি করেছেন, যেখান থেকে প্রত্যেক দিন অন্তত 5,000 মানুষকে খাওয়াচ্ছেন। আরও বেশি বাড়বে সংখ্যা, তাতে তাদের কোনো আপত্তি নেই। যারা এসছেন তারা প্রত্যেকে বাঙালি। পাচক মানে যারা রান্না করছেন তারা থেকে শুরু করে যারা বিতরণ করছেন প্রত্যেকে। কেন এসছেন আর কি করছেন, আর যখন খাবার বিতরণ করছেন তখন কি ঘটছে? লোকে কথায় কথায় বলেন রামের নাম করে পেট ভরবে। রামের নাম করে পেট তো ভরেই, আর কি ভরছে দেখুন। পেট ভরতে ভরতে কি অদ্ভুত অদৃশ্য এক সুতোয় উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভারত বাধা পড়ে যাচ্ছে। দেখুন, একেবারে 100% খাঁটি। কি ভাবছেন মানুষের কথা বলছি বা কোনো জিনিসের? না, ক্যাম্পের কথা বলছি। 100% খাঁটি বাঙালি ক্যাম্প। কোথা থেকে এসছেন, কারা এসছেন, সরাসরি তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। দাদা নাম? আমার নাম সমরেশ মাইতি, আমি এসছি কলকাতা তারাতলা থেকে। আচ্ছা, আর আপনি দাদা? আমি নিউ আলিপুর থেকে। আপনার নাম? গুরুপ্রসাদ মাইতি। 22 তারিখ এগিয়ে আসছে, এখন কত লোককে খাওয়াচ্ছেন প্রত্যেক দিন এই ক্যাম্প থেকে? আপাতত 4,000-5,000 লোককে খাওয়ানো হচ্ছে। 4-5,000 লোককে খাওয়াচ্ছেন। 22 তারিখ তো মনে হয় সব রেকর্ড ভেঙে। 22 তারিখটা বন্ধ থাকবে। আমরা পুলিশ পারমিশন পাইনি, যার জন্য 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্প। 26 তারিখ থেকে আবার ক্যাম্প শুরু হবে, তখন আমরা ভেতরে বসিয়ে খাওয়াবো। মালপোয়া আছে, খাস্তা আছে, অর্থাৎ সবই নিজের হাতে বানাবো। বাঙালি আইটেম, সব বাঙালি মিঠাই রয়েছেন। 26 তারিখ পর্যন্ত তো থাকবেনই, এবং তারপরে এখানে ভিতরে লঙ্গর শুরু হবে সরাসরি। আর প্রত্যেক দিন এখানে অন্তত 4 থেকে 5,000 মানুষ আসছেন প্রত্যেক দিনের খাওয়া স্বার্থে। আপাতত আমার সামনে গরম গরম খিচুড়ি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি, আর বোধে কত রকমের মিষ্টি আর অন্যান্য খাবার রয়েছে, আপনারা শুনে নিয়েছেন। চলুন ক্যাম্পের ভিতরে যাই, দেখি কি বলছেন বাংলা থেকে আসা পুণ্যার্থীরা। কিভাবে থাকার একটা ব্যবস্থা হয়েছে, কিন্তু যাতে কোনো কষ্ট না হয় ভয়ঙ্কর শীতে অযোধ্যার মধ্যে, তাই আজ এই ঘরটা রেডি করে ফেলা হবে ওরা বলছিলেন। এবং সেরকম প্রায় রেডি একটা ঘরে আপনাদেরকে নিয়ে ঢুকেছি। এইভাবে বোঁদে তৈরি করা হচ্ছে, যে বোঁদে পৌঁছে যাচ্ছে পুণ্যার্থীদের কাছে। তারা যখন জলখাবার খেতে আসছেন অথবা দুপুরের খাবার খেতে আসছেন, সারাদিন ধরে এমন নানা বাঙালি মিষ্টি, বোঁদে হোক, খাজা হোক, মালপোয়া হোক অথবা গজা হোক, তা দেওয়া হচ্ছে। এই মালপোয়া বা তৈরি মিষ্টিগুলো আবার ওই যথারীতি বাইরে পৌঁছে যাচ্ছে, এবং সেখানে যারা পুণ্যার্থীরা আসছেন দিনের নানা সময় সকাল থেকে রাত পর্যন্ত যারা আসছেন এবং কেউ খালি পেটে খালি মুখে ফিরে যাচ্ছেন না, তাদের জন্য তৈরি এই সমস্ত খিচুড়ি, মালপোয়া, নানা রকমের মিষ্টি পৌঁছে যাচ্ছে বাইরের গেটে, যেখানে আপনাদের দেখিয়েছিলাম বিতরণ করা হচ্ছে। এবং তারা পেট পুড়ে খেয়ে আবার শ্রীরামের নামে জয়ধ্বনি দিয়ে বেরিয়ে পড়ছেন তাদের পরবর্তী গন্তব্যে। এই যে ছবিটা আপনাদের দেখালাম, যে লাইনটা, সেখানে তামিলনাড়ুর থেকে আসা
ছত্তিশগড় থেকে আসা, বিহার থেকে আসা, মধ্যপ্রদেশ থেকে আসা, বাংলা থেকে আসা অথবা এই উত্তরপ্রদেশের অন্য জেলা থেকে আসা মানুষ পাশাপাশি দাঁড়িয়ে খাবার নিচ্ছেন, খাচ্ছেন, গল্প করছেন। কেউ কারুর নাম, ধাম, ধর্ম, জাত কিচ্ছু জানেন। আমার সঙ্গে সঞ্জয় শাস্ত্রী রয়েছেন। আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে চলে যাব সরাসরি। মহারাজ, আপনার কাছে আমার প্রশ্ন, এই ঐক্য, এই সংহতির থেকে বড় সংহতি আর কেউ প্রতিষ্ঠা করতে পারেন, যিনি এই সংহতি প্রতিষ্ঠা হতে দেখে তার চূড়ান্ত দিনে অর্থাৎ মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিনে পাল্টা সংহতি মিছিলের ডাক দেন, তিনি নিজেকে রামচন্দ্রের থেকে বড় মনে করছেন কিনা প্রশ্ন আমি করেছি। আমি কি অন্যায় করেছি মহারাজ? প্রথমেই সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র এতটা সংকীর্ণ নয়। সংহতি যাত্রা তখনই করার প্রশ্ন থাকে যখন অসংহতির বাতাবরণ থাকে। অসহযোগ আন্দোলন করার প্রশ্ন তখনই থাকে যখন সহযোগিতা করে তার আগে। তো প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দও থাকে এবং তার সপক্ষ শব্দও থাকে। তো অসংগতির বাতাবরণ বাংলায় আছে, এটাকে ঠিক করে দিল এরকমটা নয়। রামচন্দ্র শুধুমাত্র উত্তর ভারতের বাংলার নয়, এই যে ন্যারেটিভ শোনা যায় এরকমটাও নয়। কৃত্তিবাস ওঝা বাংলার রামায়ণ, ছান্দোগ্য রামায়ণ লিখতে গিয়ে লিখছেন এক জায়গায়, আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়া, অযোধ্যাকাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া, অরণ্যকাণ্ডে রামের সীতা হরিল দশানন, কিষ্কিন্ধা কাণ্ডে বালিবধ সুগ্রীবের মিলন, সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন রাম হলেন সাগর পার, লঙ্কা কাণ্ডে রাবণ রাজা সবংশে সংহার, উত্তরাকাণ্ড এ যে সর্বকাণ্ডের অবশেষ, সীতাদেবী পাতালেতে করিলেন প্রবেশ। এই রামায়ণ শুনিতে দেবীর মনে হইল আস, তাই রামায়ণ, ছান্দোগ্য রামায়ণ রচেন দ্বিজ কৃত্তিবাস। দ্বিজ কৃত্তিবাস, এই যে আমি যে যে কাণ্ডগুলোর বর্ণনা মরাল রামায়ণের করলাম, দ্বিজ কৃত্তিবাস, বাংলার কৃত্তিবাস ওঝা ছান্দোগ্য রামায়ণ রচনা করে সেই যুগে সার্বিক জনমানুষের কাছে একেবারে মূল সংস্কৃত রামায়ণ থেকে দূরে গিয়ে একেবারে তৃণমূল স্তরের মানুষের কাছে, চাষাভূষর স্তরের মানুষের কাছে, যারা শাস্ত্রবার্তা বা শাস্ত্রজ্ঞান যাতে সহজে লাভ করতে পারে, সহজে সুলভ হতে পারে, মানুষের কাছে সময় একেবারে শেষ। কিন্তু আপনি যত অবলীলায়, যত স্বচ্ছন্দে তৃণমূল স্তরের মানুষ শব্দটা উচ্চারণ করতে পারলেন, এতটা স্বচ্ছন্দে, এতটা অবলীলায় যদি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রামের নাম উচ্চারণ করতে পারতেন, রামের নামে যারা মিছিল করবেন, রামের নামে যারা একসঙ্গে হবেন, রামের নামে যারা জয়ধ্বনি দেবেন, তাদেরকে একই রকম আপন ভাবতে পারতেন, তাহলে বোধহয় সত্যিই তাকে 22 তারিখে পাল্টা মিছিলের, মুখে না বললেও কার্যত পাল্টা মিছিলের ডাক দিতে হতো না, এবং নিজেকে এমন একটা হাস্যকর অবস্থায় নিজেতে হতো না যেখানে মানুষ, আমার মতো অত্যন্ত সাধারণ মানুষ, একজন সাংবাদিক, একজন খেটে খাওয়া সাধারণ সাংবাদিক, তাকে প্রশ্ন করতে পারেন, আপনি কি নিজেকে রামের থেকে বড় মনে করেন? এই প্রশ্ন তোলার সুযোগ যিনি করে দিয়েছেন তাকেই উত্তর দিতে হবে। তিনি এই প্রশ্নের উত্তর কিভাবে দেবেন, আদৌ দেবেন কিনা, আর না দিলে তার রাজনৈতিক ভবিষ্যৎ মুলায়ম সিং যাদবের মতোই হবে কিনা, সেটাও সময় বলবে। বলা ভালো শ্রীরামচন্দ্র। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।